বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে টেস্টের সেরা ব্যাটসম্যানকে নিঃসন্দেহে বলবেন মমিনুল হক। টেস্ট কিভাবে খেলতে হয়, দলকে কিভাবে আগলায় রাখতে হয়, মমিনুল হকের চেয়ে ভালো মনে হয় বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান জানে না। কারণ বাংলাদেশ যে ইন্ডিয়ার সাথে দ্বিতীয় টেস্টটা খেলতে নামছে, সেই টেস্ট খেলতে 2 দিন 3 দিন তো ভাইয়া বৃষ্টিতেই খায়া নিল আপনাদের। তারপরও এই টেস্টটা কি ড্র করা যাবে না? যেভাবে হতশ্রী একটা ব্যাটিং পারফরমেন্স বাংলাদেশ দেখালো, তাতে না জানিয়ে 2 দিনের মধ্যে আবার টেস্ট হেরে বসে কিনা বাংলাদেশ। আচ্ছা দেখেন, বাংলাদেশ 107 রানে 35 ওভার ব্যাটিং করছে। এরপর থেকে টানা 2 থেকে 3 দিন, প্রথম দিন থেকে বৃষ্টি শুরু হলো এবং সেই বৃষ্টিতে বাংলাদেশ দল আর খেলতে পারেনি। হ্যাঁ, যদি প্রথম দিনে বাংলাদেশ খেলতো তাহলে এই টেস্টও তো ভাইয়া 2 থেকে 3 দিনে শেষ হয়ে যেত। একটা সেশন বাংলাদেশ ভালোভাবে ব্যাটিং করতে পারলো না, সেখানেই বাংলাদেশ 107 রানে যখন 3টা বাকি 100 কত রানে যেন সবগুলো উইকেট হারাই ফেললো। 233 না 36 রানে বাংলাদেশ অল আউট, যেখানে মমিনুল হক 107 রানে পুরোভাবেই অপরাজিত আছে। এবং বাদবাকি ব্যাটসম্যানরা শুধু আসলো আর গেল। যেখানে মমিনুল হকের প্রশংসায় হার্ষা ভোগলে বলল, মমিনুল হক একজন যে টেস্টের ব্যাটার, বাংলাদেশের যে টেস্ট স্পেশালিস্ট ব্যাটার, সেটা তিনি প্রমাণ রাখলো। সুনীল গাভাস্কার, ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক, তিনি তো মমিনুল হকের ব্যাটিংয়ে পুরা মুগ্ধ। ভারতের উইকেট কিপার ব্যাটার, হ্যাঁ, দীনেশ কার্তিক, তিনি তো পুরো একদম মমিনুল হকের প্রশংসায় পঞ্চমুখ। মানে ভারতের যে মিডিয়া প্রেস বক্সটা আছে, ভারতের যে একদম স্বনামধন্য দেখা যাচ্ছে ধারাভাষ্যকাররা আছে, তারা মমিনুলের ব্যাটিংয়ে পঞ্চমুখ। তাদের শুধু একটাই কথা, যে টেস্ট কীভাবে খেলতে হয়, টেস্টের মেজাজ কীভাবে হয়, হ্যাঁ, সেটা মমিনুলের মাঝে একদম স্পষ্ট, যেটা বাংলাদেশের আর কোনো ব্যাটারদের মধ্যে নাই। দেখেন, ওপেনাররা প্রথম দিনে চলে গেছে, আমাদের ক্যাপ্টেন শান্ত, তিনিও প্রথম দিনে চলে গেছে। এরপর এই যে শেষ টেস্টটা খেলতেছে আমাদের অলরাউন্ডার সাকিব আল হাসান, তারও একটা হতশ্রী পারফরমেন্স শেষ টেস্টে এসেছে। লিটন কুমার দাস মনে হয় টি-20 খেলতে নামছে, আমাদের মিরাজ টি-20 খেলতে নামছে, আমাদের মুশফিক ভাই অকারণভাবে আউট হয়ে গেল। সবাই যেভাবে ভাইয়া আউটের পালায় চললো, মমিনুল হক এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরিটা তুলে নিল। তাহলে সব ব্যাটসম্যানগুলারে যদি ভাইয়া টি-20 খেলার ইচ্ছা, তাহলে সবাই একসাথে হাত তুলে স্যালেন্ডার হয়ে টেস্ট থেকে অবসর নিয়ে নেন। কারণ 2টা দিন মাত্র খেলতে হবে। একটা দিন সারাদিন ব্যাটিং করবেন, পরের দিন ইন্ডিয়া ব্যাটিং করলে ম্যাচটা ড্র হবে। এটা তো সাধারণ জ্ঞানেই বলে, সবাইকে বলে না? তাহলে আপনারা যেভাবে ব্যাটিং করলেন, হ্যাঁ, সেটাকে আমরা কি ব্যাটিং টেস্টের ব্যাটিং বলবো, নাকি টি-20 ব্যাটিং বলবো, নাকি টি-10 ব্যাটিং বলবো, নাকি আপনাদের মাঝে আবার ওই যে টি-20 দল তো ঘোষণা হয়ে গেছে, টি-20 প্র্যাকটিস করার জন্য আপনারা ইচ্ছা মতো পেটানো শুরু করছিলেন। পিটাইলেন ভালোভাবে তো একটু রান করবেন, সেটাও তো করতে পারলেন না। কিন্তু মমিনুল হক দেখাই দিল যে তিনি আসলে বাংলাদেশের টেস্টে কেন সেরা, হ্যাঁ, কেন তিনি বাংলাদেশের 1 নম্বর টেস্ট ব্যাটার। ইন্ডিয়ার মাটিতে এটা তার প্রথম সেঞ্চুরি। তো সেই সেঞ্চুরিটা করতে গিয়ে তিনি কোনো তাড়াহুড়া করে নাই, তিনি কোনো বাজে শট খেলে নাই। তার যে পায়ের যে একটা মুভমেন্ট ছিল, যে সমস্যা ছিল, যে সমস্যাটার কারণে কোচ হাতুড়ি সিং তার সাথে নিজে কাজ করলো এবং প্রথম টেস্টে তাকে নিয়ে অনেক রাগান্বিত ছিল কোচ, তাকে অনেক রাগ দেখাইছে, অনেক কিছু বলছে। আমিও আমার ভিডিওতে বলছি যে মমিনুল হক একজন টেস্ট স্পেশালিস্ট ব্যাটার হয়ে তিনি কিভাবে এমন ব্যাটিং করে। কিন্তু আজকে যে সেঞ্চুরিটা মমিনুল হক করলো একদম ঠান্ডা মাথায়, হ্যাঁ, মমিনুল হক একদম নিখুঁত কিছু শট খেলে মমিনুল হক এক প্রান্ত আগলায় রেখে থেকে গেল, আর এক প্রান্তে সবাই আসলো আর গেল। সো মমিনুল হকের মতো যদি বাংলাদেশের 2-1 টেস্ট ব্যাটার থাকে, তারা যদি এভাবে ব্যাটিং করে, তাহলে বাংলাদেশ আজকে এই রকম একটা হতশ্রী ব্যাটিং দেখতে হইতো না। হ্যাঁ, মানছি আমাদের মুশফিকুর রহিম ভালো খেলছে, 2টা টেস্ট ভালো খেলছে, কিন্তু ভাইয়া হঠাৎ করে ইন্ডিয়ার মাটিতে এসে আপনার কি হয়ে গেল? আপনি তো সব কিছু হারাই ফেললেন। মেহেদী হাসান মিরাজ এই বছর না, গত 2 বছরে বাংলাদেশ যতগুলো টেস্ট খেলছে, সেখানে মেহেদী হাসান মিরাজের স্ট্রাইক রেট এবং মেহেদী হাসান মিরাজের এভারেজ 37, সেখানে মেহেদী হাসান মিরাজের ব্যাটে রান নাই। লিটন কুমার দাস সেম অবস্থা। বাংলাদেশের লাস্ট যে কয়েকটা টেস্ট ম্যাচ হয়েছে, সেখানে লিটন কুমার দাস দেখা যাচ্ছে 1 থেকে 4-এর মধ্যে বাংলাদেশের যদি কোনো ব্যাটসম্যানকে আপনি গুনায় ধরেন, সেখানে লিটন কুমার দাসের এভারেজ হচ্ছে 43। সে লিটন কুমার দাসের কোনো ফর্ম ইন্ডিয়াতে গিয়ে নাই। কেন? বাংলাদেশের প্লেয়ারদের কি সমস্যা হয় ভাই তোমাদের? ইন্ডিয়ার সাথে খেলতে গেলে টান উত্তেজনায় ম্যাচ হারতে হবে, ইন্ডিয়ার সাথে খেলতে গেলে রান করা যাবে না, ইন্ডিয়ার সাথে খেলতে গেলে যত যন্ত্রণা আমাদের মাঝে আসে, কেন? কি কারণে? প্রশ্নটা তো থেকেই যায়। অন্যান্য দেশে গেলে তো হয় না। নিউজিল্যান্ডে গিয়ে টেস্ট জিততি, যেখানে পেস বোলারদের এগেনস্টে দাঁড়ায় যায় না, সেই পেসারদের এগেনস্টে আমরা টেস্ট জিতে আসলাম। পাকিস্তান, যেখানে পেসারদের আখড়া, সেখানে গিয়ে টেস্ট জিতে আসলাম। ইন্ডিয়ার এই কানপুর টেস্ট নিয়ে একটু কথা বলছিলাম আগে, যে ভাইয়া এটা পেসিং উইকেট, বাংলাদেশের স্কোয়াড নিয়ে মারাত্মক সমস্যা আছে। আপনারা আমাকে কমেন্ট বক্সে একদম ঝাড়ি দিয়ে দিচ্ছেন যে ভাই আপনার অল্প জ্ঞানে আপনি ভিডিও বানান, আপনি এই পিচ সম্পর্কে জানেন না। ভাইয়া বুমরা 3 উইকেট পাইছে, সিরাজ 2 উইকেট পাইছে, আশিদীপ 2 উইকেট পাইছে, না আকাশদীপ 2 উইকেট পাইছে। বুঝছেন তো? এই পিচ মানে বৃষ্টির পর কি আচরণ করছে, এই পিচটা পুরাটাই পেস উইকেট ছিল। এবং ইন্ডিয়ারা যে পিচে খেলতে অভ্যস্ত, তাদের পেস বোলাররা যে পিচে অভ্যস্ত, কানপুরেও সেই
রকমই একটা টেস্ট উইকেট দেওয়া হয়েছে, যেখানে বাংলাদেশ মাত্র 2 জন পেসার নিয়ে নামছে। মানে ওই যে বলছিলাম 2008-9 দিকে বাংলাদেশে শরীফুল আর শাহাদাত, মানে শরীফুল নামে একটা বোলার ছিল, আর হচ্ছে শরীফ নামে একজন বোলার ছিল, সেই সাথে শাহাদাত হোসেন রাজীব নামে একটা বোলার ছিল। তারা সারা দিন খাটে মরতো কিন্তু উইকেট পাইতো না। যাই হোক, সেই পেস করা আমরা কাটায় আসছি, আসার পরও আমাদের এই টেস্টে 2 জন পেসার নিয়ে নামতে হলো। যাই হোক, মমিনুল হককে শুভকামনা, মমিনুল হককে অনেক বেশি ধন্যবাদ, কারণ নেক্সটে আমাদের সাউথ আফ্রিকা সিরিজ হোম ভেন্যুতে, হোমে অ্যাডভান্সেস তো থাকবেই, সেই সাথে এই টেস্টটা যেন ড্র হয় এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের মূল্যবান 5টা পয়েন্ট বাংলাদেশের কাছে জমা হয়, সেই আশা করবেন। আমি মন থেকে একটু ভয় আছি, না জানি আবার 2 দিনেই টেস্ট ম্যাচটা শেষ হয়ে যায় কিনা, কারণ ইন্ডিয়া তো সেকেন্ড ইনিংসে ব্যাটিং করবে, তারা ওডিআইয়ের মতো খেলবে, বলা যায় টি-20 খেলবে যত তাড়াতাড়ি সম্ভব। হ্যাঁ, কালকে লাঞ্চের আগেই যদি পারে, হ্যাঁ, 4 থেকে 500 রান দিয়ে ছাড়ে দিয়ে যদি ইনিংস ব্যবধানে জেতার মতো একটা রিস্ক কিন্তু ইন্ডিয়া নিবে। সো এখানে বাংলাদেশ দলের বোলারদেরকে বাউন্ডারি কনসেপ্ট না করে যদি বল করে, তাহলে ভাইয়া ভাগ্য ভালো, না হলে কিন্তু এই টেস্ট হারার সম্ভাবনা আছে বাংলাদেশের বেশি।